পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হুতি বাহিনীর চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর নতুন হামলা, অনেক ইহুদি সেনা খতম, আর এতেই হতচকিত হয়ে পড়েছে কট্টরপন্থী কসাই নেতানিয়াহু। এদিকে ইসরায়েল জুড়ে হেলিকপ্টারে রকেট ছুড়ল হামাস যোদ্ধারা। আরো জানিয়ে দিব, নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলছে ট্রাম্প। এরপর জানিয়ে দিব, ট্রাম্প সম্পর্কে রাশিয়ার কোনো বিশেষ মহামায়া নেই। আরো থাকছে, ইউক্রেন সংঘাত থেকে ন্যাটো সামরিক জোট ফায়দা তুলছে বলছে চীনা প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব, শিশু হত্যাকারী ইসরায়েল অলিম্পিক গেমে অংশ নিয়েছে কার আশকারাই। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর নতুন হামলা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার আরেকটি দফা শুরু করেছে। হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের কৌশলগত চৌকিতে দুটি ভারী হামলা চালিয়েছে, যার মধ্যে একটিতে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সরঞ্জাম রাখা হয়েছিল। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের বীরত্বপূর্ণ ও সম্মানজনক প্রতিরোধের সমর্থনে শনিবার সকালে গোষ্ঠীটির যোদ্ধারা মিস গাফ আম সাইটে গুপ্তচর বৃত্তির সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছেন। উপযুক্ত অস্ত্র দিয়ে সেখানে সরাসরি আঘাত করা হয়। হিজবুল্লাহ আরো বলেছে, তাদের যোদ্ধারা রকেট দিয়ে আল জারদা সাইটকে লক্ষ্যবস্তু করেছেন। রামিয়া সাইটের একটি প্রযুক্তিগত সিস্টেমে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, ফলে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ইসরায়েলের হাদাব ইয়ারন সাইটের ভেতরে অবস্থান করা ইসরায়েলি সেনাদের একটি সমাবেশেও হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ। ইসরায়েলি হেলিকপ্টারে রকেট ছুড়ল হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজা শহরে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনা বেষ্টিত দুটি মেরকাভা 4 ট্যাঙ্কে হামলা চালায়। এছাড়াও কাসাম ব্রিগেডের সেনারা শহরের দক্ষিণ অংশে একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে, গাজায় সম্প্রতি তাদের 13 সেনা আহত হয়েছে। এছাড়াও গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে দক্ষিণ অংশে অবস্থিত অ্যাশকেলন শহরের দিকে 3টি রকেট ছোড়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছিল, দক্ষিণ গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে তাদেরও আরো 1 জন সেনা নিহত এবং 2 জন আহত হয়েছে। এক বিবৃতিতে নিহত সেনাকে স্টাফ সার্জন হিসেবে শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। 401তম আম্মার্ড কফস ব্রিগেডের 9ম ব্যাটালিয়নের হয়ে যুদ্ধ করেছিলেন নোয়াম ডুক নামের এই সেনা কর্মকর্তা। নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হবে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বলছে ট্রাম্প। সদ্য ফ্লোরিডার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক বসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ছাড়াও একাধিক মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর শাসনাধীন ইসরায়েল গত অক্টোবর মাস থেকে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে জ্বলছে গাজা। এরই মাঝে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প দিলেন বড় বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ট্রাম্প বলেছেন, আমাদের দেশ অযোগ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে। ডেমোক্র্যাটদের সমালোচনার সুর আরো চড়া করে ট্রাম্প বলেছেন, আমরা যদি জয়ী হয় এটা খুব সহজ ব্যাপার হবে, সব ঠিকঠাক কাজ হবে, খুব তাড়াতাড়ি হবে। আর যদি জয়ী না হয় তাহলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ হতে পারে, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রচারে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা একটি দিক হিসাবে তুলে ধরা হয়েছে। সদ্য আমেরিকার মাত্র ল্যাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাৎ হয়। সেখানে নেতানিয়াহু যে টুপিটি পরেছিলেন সেটি তাৎপর্যবাহী। টুপিতে ইংরেজিতে লেখা ছিল টোটাল ভিক্টরি, অর্থাৎ সম্পূর্ণ জয়, যা ইসরায়েল বনাম হামাস যুদ্ধের নিরিখে প্রাসঙ্গিক। এদিকে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাতের পর যে সুর উঠে এসেছে তার ঠিক আলাদা সুর কমলা হ্যারিস নেতানিয়াহুর বৈঠকে দেখা দিয়েছে। কমলা হ্যারিস সেই সাক্ষাতের পর বলেছেন, গাজায় যা হয়েছে তা ধ্বংসাত্মক। কমলা নেতানিয়াহুর কাছে গাজায় শান্তি ফেরানোর জন্য বার্তা দেন। কমলার এই বক্তব্য নিয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ট্রাম্প মৌলবাদী বামপন্থী বলে কটাক্ষ করেছেন সূত্র দ্য হিন্দুস্তান টাইমস। ক্রেমলিনের বিবৃতি, ট্রাম্প সম্পর্কে রাশিয়ার কোনো বিশেষ মহামায়া নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ ইতিহাসের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প খোলা মনে হতে পারেন, তবে তিনি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দৌড় শুরু করেছিলেন। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, রাশিয়া নেপোলিয়ন এবং হিটলার দুজনকেই পরাজিত করেছেন, ফলে পুনর্নির্বাচিত হলে ইউক্রেন সংঘাত বন্ধ করা তার জন্য অগ্রাধিকার হবে। এদিকে ট্রাম্প আমলের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়াল স্ট্রিট জার্নালকে একটি শান্তি পরিকল্পনার রূপরেখা দিয়েছেন, যা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রকৃত অবস্থানের সাথে ভিন্ন বলে মনে হচ্ছে। ওই পরিকল্পনা মূলত ট্রাম্প নিজেই প্রণয়ন করেছেন। দুটি বিষয় মন্তব্য করে পেসকভ ট্রাম্পকে গভীরভাবে ইতিহাস জানার জন্য প্রশংসা করেন, যেমনটি অন্য অনেক আমেরিকান জানেন না। তবে পেসকভ এও বলেছেন যে ট্রাম্প এখনো মার্কিন রাজনৈতিক অভিজাত শ্রেণীর একজন প্রতিনিধি, যিনি অবশ্যই রুশ ভীতিতে ভুগছেন। পেসকভ সাংবাদিকদের বলেছেন, অবশ্যই আমরা এই নিবন্ধনটি এবং অন্য বিভিন্ন বিবৃতি দেখেছি। আমরা কখনো গোলাপি চশমা পরে থাকি না। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি সাংবাদিকদের মনে করিয়ে দেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় রাশিয়ার বিরুদ্ধে বিশাল সংখ্যক নিষেধাজ্ঞা চালু করেছিলেন ট্রাম্প। ফলে মস্কোর দৃষ্টিতে ট্রাম্প এবং অন্য মার্কিন রাজনীতিবিদদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ইউক্রেন সংঘাত থেকে ন্যাটো সামরিক জোট ফায়দা তুলছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ইউক্রেন সংঘাত থেকে ফায়দা তুলছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাং জিয়াং ওয়াং। চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে গৃহীত জ্যাংকে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, ন্যাটো যে ঘোষণা প্রকাশ করেছে তা মিথ্যা ও পক্ষপাতপূর্ণ। ন্যাটো ঘোষণাপত্রে বেইজিংকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের একটি চূড়ান্ত সমর্থনকারী পক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ প্রসঙ্গে জ্যাং বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিত্ররা আগুনে ঘি ঢালছে এবং যুদ্ধ থেকে লাভবান হচ্ছে। চীনের উপর দোষ চাপানোর পরিবর্তে ন্যাটোকে নিজের বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার। জ্যাং পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে বিশ্বজুড়ে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। চীনা মুখপাত্র জ্যাং আরও বলেছেন, ইউক্রেন থেকে আফগানিস্তান, ইরাক থেকে লিবিয়া পর্যন্ত বিশাল অঞ্চল এবং সেখানকার জনগণের জন্য যুদ্ধ বিপর্যয় ডেকে এনেছে এই ন্যাটো জোট। তিনি জানান, মস্কো এবং কিয়েভের মধ্যে সক্রিয়ভাবে শান্তি আলোচনার চেষ্টা করছে বেইজিং। রাশিয়ার ব্যাপারে পশ্চিমাদের দ্বৈত নীতি। শিশু হত্যাকারী ইসরায়েল অলিম্পিক গেমে অংশ নিয়েছে কার আশকারাই। সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বের অনেক প্রতিষ্ঠান, প্রচারাভিযান এবং রাজনৈতিক মানবাধিকার কর্মীরা প্যারিস অলিম্পিক থেকে ইহুদিবাদী ক্রীড়াবিদদের বহিষ্কারের দাবি জানানো সত্ত্বেও ফরাসি কর্তৃপক্ষ ইহুদিবাদীদের স্বাগত জানিয়ে দেখিয়েছে যে তারা তাদের উপস্থিতি খুশি। বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, সামাজিক কর্মী ও অনলাইনে সক্রিয় কর্মীরা বিভিন্ন প্রচারণা চালিয়ে ফ্রান্স থেকে ইহুদিবাদীদের বিতাড়নের দাবি জানাচ্ছেন। পাঁচ টুডে অনুসারে এই প্রচারাভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ভাষ্য হলো, অলিম্পিক গেমসের মানবিক মূল্যবোধ উদযাপন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিষ্ঠুর ও গণহত্যামূলক কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। অনেকেই প্রত্যাশা করেছিলেন যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC গাজায় ইসরায়েলের পাশবিক অপরাধযজ্ঞের প্রতিক্রিয়া জানাবে। এমন একটি হত্যাকাণ্ড যেখানে অলিম্পিক ক্রীড়াবিদরা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফিলিস্তিন অলিম্পিক কমিটি বহু বছর ধরে IOC কর্তৃক স্বীকৃত হওয়ার কারণে এই প্রত্যাশা ছিল। এটা জানা সবারই উচিত যে IOCর দুটি প্রধান বাধ্যবাধকতা রয়েছে। প্রথম, একটি শান্তিপূর্ণ সমাজের প্রচার করা যেটি মানুষের মর্যাদা রক্ষার বিষয়ে যত্নশীল থাকবে, এবং দ্বিতীয়, মৌলিক সার্বজনীন নৈতিক নীতিকে সম্মান করা। কিন্তু প্রতিশ্রুতি ও স্লোগান বা IOC কর্তৃক ফিলিস্তিনি অলিম্পিক কমিটির স্বীকৃতি এই আন্তর্জাতিক কর্তৃপক্ষকে গাজার নিপীড়িত জনগণের পক্ষে অবস্থান নিতে বাধ্য করেনি। ফিলিস্তিনের প্রতি কোনো সহানুভূতি নেই, ইসরায়েলের বিরুদ্ধে কোনো তৎপরতা নেই এবং অন্য কোনো প্রতিক্রিয়াও নেই। এসব বিষয় ঘোষিত স্লোগান, নীতি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বাস্তব কর্মক্ষমতার মধ্যে একটি স্পষ্ট বিপরীতমুখী অবস্থান নির্দেশ করেছে। আমরা যদি 2 বছর আগে ফিরে যাই তাহলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দ্বিমুখী নীতি আমাদের কাছে আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল সেই দিনগুলিতে IOC যে পদক্ষেপ নিয়েছিল, আমরা আজ তার বিপরীত অবস্থান দেখি। তখন এই কমিটি ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং এই যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছিল। একজন IOC ভাইস প্রেসিডেন্ট সেই সময়ে বলেছিলেন, যুদ্ধ হলো অলিম্পিক আদর্শের বিরোধী, এবং তিনি বলেছিলেন, আমরা রাশিয়ান ফেডারেশনের কর্মকাণ্ডের নিন্দা করি। তারা আন্তর্জাতিক অলিম্পিক সম্প্রদায়ের সদস্য হওয়ার অধিকার হারিয়েছেন।